রেডি। কুমিল্লা বোর্ড 2024, ঠিক আছে। এটা নিয়ে 4টা মডেল, 4টা হবে না, এটা নিয়ে 4টা মডেলে 4টা মডেল শেষ হলে আমরা একটা এক্সাম নেব, ঠিক আছে। কুমিল্লা বোর্ড 2024। আই এম সো টায়ার্ড দ্যাট, কমপ্লিটিং সেন্টেন্স করাচ্ছি, ঠিক আছে। বলছে আই এম সো টায়ার্ড দ্যাট, আমি এতই টায়ার্ড যে, লিসেন টু মি, সো টায়ার্ড দ্যাট। এখানে কমপ্লিটিং সেন্টেন্স একটা রুলস আছে, কমপ্লিটিং সেন্টেন্স দেখা হয়েছে, ধন্যবাদ। সো দেখো, সোর যে রুলসটা ছিল একটু লক্ষ্য করে দেখো বা মনে করে দেখো, সোর যে রুলসটা ছিল, সোর সাথে যদি ডট ডট দ্যাট থাকে, কি থাকে, তো মনে করে দেখুন, সোর সাথে যদি দ্যাট থাকে তারপরে সাবজেক্ট হবে এবং কি ক্যান নট কুড নট হবে। যে সো আর দ্যাট যেখানে থাকবে, দেখো তারপরে হবে তোমাদের সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড নট, ক্যান অথবা কুড নট, ওকে, ক্যান অথবা কুড নট হবে। মনে থাকবে যেখানে সো দ্যাট থাকুক, নটটা হচ্ছে, দেখো নটটা হচ্ছে তোমার আলাদা হিসাব, এটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, বাট ক্যান কুড হবে, ক্যান কুড হয় সো দ্যাট যদি একসাথে থাকে, সো দ্যাট একসাথে থাকে, অথবা সোর পরে একটা ওয়ার্ড দিয়ে একটু দূরে যদি দ্যাট থাকে, এখানে আবার আগে সাবজেক্ট আছে, তাহলে সাবজেক্টে কে ছিল, আই, সাবজেক্টে কে ছিল, আই ছিল, ঠিক আছে স্যার। তাহলে এখানে হবে যে আই এম সো টায়ার্ড দ্যাট, আমি এতটাই দুর্বল যে, ওই আইটা আবার এখানে আসবে, আই কি আসবে, আমি তো বলছি যে সাবজেক্ট হবে, কি হবে, কমপ্লিট রুলসে বলা ছিল যে সো দ্যাট এবং সো ডট ডট দ্যাট যদি কখনো থাকে তখন আবার আগে সাবজেক্টটা হবে এবং পরবর্তীতে কি হবে, ক্যান অথবা কুড, ক্যান অথবা কুড হবে। যেহেতু এটা এম যেহেতু আছে মানে প্রেজেন্টের, তাহলে এখানে হবে কি ক্যান, তাহলে আই ক্যান। আচ্ছা আমি টায়ার্ড, তাহলে কি আমি হাঁটতে পারছি নাকি হাঁটতে পারছি না, এরকম বললে বেটারে পারছি না, আই ক্যান নট, কি বলবো, আই এম সো টায়ার্ড দ্যাট, আমি এতটাই টায়ার্ড যে, আই ক্যান নট ওয়াক, আমি হাঁটতে পারছি না, শর্টকাট হিসেবে এখানে বেটার, আমি হাঁটতে পারছি না, আই ক্যান নট ওয়াক, ওকে। যদি এখানে এম এর জায়গায় যদি ওয়াজ থাকতো, আই ওয়াজ সো টায়ার্ড দ্যাট, তখন হয়তো আই কুড নট ওয়াক। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? আর এখানে আমরা স্পেসিফিক যে রুলসটা পাই কমপ্লিট সেন্টেন্সের, রুলসটার নাম কি স্যার, কমপ্লিট সেন্টেন্সের রুলসটার নাম হচ্ছে সো দ্যাট, অথবা সোর পরে কোনো ওয়ার্ড দিয়ে পরে দ্যাট থাকলে, মনে রাখবা সোর পরে কোনো ওয়ার্ড দিয়ে যদি দ্যাট থাকে তাহলে তাহলে ওইখানে সাবজেক্ট হবে এবং কি ক্যান নট এবং মনে থাকবে তো, সাবজেক্ট হবে এবং ক্যান নট বা কুড নট হবে। এই স্ট্রাকচার যেন মনে থাকে, সবার প্রথমে তোমাদের স্ট্রাকচারটা মনে থাকতে হবে। তারপরে দেখো এখানে 2 নম্বরটাতে বলতেছে থ বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা ছোট, এখানে দেখো থ আছে, এই যে থ দিয়ে থ অলতো ইনস্পাইট অফ ডিসপাইট অফ, আমি বলছিলাম এগুলো যদি থাকে, যদিও বাংলাদেশ একটা ছোট কান্ট্রি, মানে তার একটা বিপরীত একটা অর্থ আসবে, বিপরীত একটা বাক্য আসবে। তাহলে যদিও একটা বাংলাদেশ একটা ছোট কান্ট্রি, কিন্তু দেখো না, 1 মিনিট, পিছনে যদি কোনো হিন্ট দেওয়া থাকে ওটা দেখতে হবে। দেখো ড্যাশের পর একটা লাইন আছে, উই আর প্রাউড অফ আওয়ার হেরিটেজ সাইট, মানে এটা মূলত কী নিয়ে কথাটা বলছে, ঐতিহাসিক স্থান নিয়ে। তাহলে তোমার আনসারটা ঐতিহাসিক স্থান নিয়ে দিতে হবে। যেমন মনে করো যদিও বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, আমরা বলবো কি এটার অনেকগুলা হেরিটেজ সাইট আছে, কারণ হেরিটেজ সাইট নিয়ে কথাটা আমরা এরকম দেখো, বাংলাদেশ ছোট দেশ কিন্তু তার এখানে ঐতিহাসিক স্থান আছে, এটা তো একটু ভিন্ন রকম না। মানে দিয়ে লিসেন, অলতো ইনস্পাইট অফ ডিসপাইট অফ, এই বাক্যগুলো দিয়ে যদি সেন্টেন্স কখনো শুরু হয় তার একটা উল্টা একটা অর্থ আসবে, কি আসবে, তার সম্পূর্ণ একটা উল্টা অর্থ আসবে। যেমন বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, তাহলে কী হবে, ওই যে হেরিটেজ নিয়ে কথা, তার মানে তার হেরিটেজ না থাকার কথা ছিল, ছোট দেশ হেরিটেজ না থাকার কথা ছিল, বাট আমরা বলবো হেরিটেজ আছে, কারণ কিন্তু এই বলছি উল্টা বা বাক্য হবে, কি বলো তো, আবার অলতো ইনস্পাইট অফ ডিসপাইট অফ, মনে থাকবে তো, ওকে। তাহলে আমরা আনসারটা হবে কি, ইট হ্যাজ মেনি, বলা ইট হ্যাজ মেনি হেরিটেজ সাইট, মেনি ওই নিচে বানাটা দেওয়া আছে হেরিটেজ সাইট, এটার অনেকগুলো কি ঐতিহাসিক স্থান রয়েছে, ঠিক আছে, বা 3ও বলতে পারি, 3টে ঐতিহাসিক স্থান রয়েছে নির্দিষ্ট, জানো আর কি। এরপরে দেখো আমি 2টা রুলস বলেছি, কিন্তু 2টা রুলসই কিন্তু আমাদের ইয়াতে ছিল, শিটে ছিল, সো দ্যাটেরটা এবং অলতোটা বুঝতে পেরেছো, উল্টা বাক্য হবে। আই ক্যান্ট রিকল হিজ নেম, সি নাম্বারটা,
আমি তার নামটা রিকল মানে মনে করতে পারছি না। ইট ইজ লং সিন্স, দেখো সিন্সের কোনো রুলস আমি পড়িয়েছি, সিন্স, হুয়েন, অ্যাজ ইফ, অ্যাজ তো। আবার বলো সিন্স, হুয়েন, অ্যাজ ইফ, অ্যাজ তো। আমি আগের ক্লাসেও বলছি এর আগে ভার্বের ওয়ান থাকলে পরেরটা হবে ভার্বের টু, আর এর আগে যদি ভার্বের টু থাকে পরেরটা হবে কি হ্যাড দিয়ে ভার্বের থ্রি। আমি বারবার বলতেছি, প্রত্যেকটা ক্লাসে বলতেছি, কারণ রুলস তো পাচ্ছি আমরা। তাহলে সিন্সের আগে ইট ইজ, ইজ এটা কোনটা ভার্বটা হবে ভার্বের ওয়ান, ভার্বের, তাহলে এরপর হবে ভার্বের টু। তাহলে ইট ইজ লং, আমি তার নামটা মনে করতে পারছি না। ইট ইজ লং এটা অনেক আগে, সিন্স যখন আমরা আমি তার সাথে মিট করেছিলাম, বা উই মিট, উই মিট বলতে পারি আমরা, যে আমরা একসঙ্গে কি উই মিট লাস্ট, বা উই মিট এতটুকু বললেও হবে। তাহলে মিট বানানটা কোনটা হবে স্যার? মিটের এক নাম্বার হচ্ছে কিন্তু MEET, মিট। তাহলে আমি এখানে 2 নম্বর বলবো, তাহলে বলবো কি উই মিট, এম ডবল জায়গায় বলবো MEET, মিট। মিটের 3টা ফর্ম বলো, MEET মিট, আর হবে MET মিট, MET মিট। কথা ঠিক আছে স্যার? তাহলে আমি কয় নং ফর্মটা দিব? 2 নম্বরটা। একটা সাবজেক্ট দিতে হবে কিন্তু। সিন্স মানে আই ক্যান্ট রিকল হিজ নেম, আমি তার নামটা মনে করতে পারছি না। ইট ইজ লং এটা অনেক আগে। সিন্স যখন উই মিট আমরা সাক্ষাৎ করেছিলাম, আমরা সাক্ষাৎ মনে থাকবে তো? আর এই যে সিন্স, এস তো এগুলোর ক্ষেত্রে ওই উই মিট কথাটাই আসতেছে সব জায়গায়। সিন্স আসলেই উই মিট। আনসারগুলো তো এইভাবে মনে রাখতে পারো। সিন্স যেখানে পাবা এখানে দেখা যাচ্ছে 90% ক্ষেত্রে উই মিট আনসারটা হচ্ছে। এরপরে লক্ষ্য করো, তোমরা একটু যারা প্র্যাকটিস করো তারা বলতে পারবা। 2 নম্বরটা, শি কেম টু মাই রুম, সে আমার রুমে এসেছিল। কেম, দেখো লক্ষ্য করো কিন্তু কেম বলছে। সে আমার রুমে আসে নাকি এসেছিল? এসেছিল। ওয়াইল যখন। এখন একটা রুলস আমি নতুন অ্যাড করে দিচ্ছি, এটা আমাদের শিটে ছিল না। ওয়াইলের পরে তোমার একটা ভার্ব বসবে। কি বসবে? ভার্বের সাথে, এবং তোমার একটা কী হবে? আইএনজি হবে। কী হবে? হোয়াইলের সাথে কী হবে? একটা ভার্ব বসবে, ভার্বের সাথে কী হবে? আইএনজি হবে। আর আমি তোমার ডাইরেক্ট বলি, এই হোয়াইলের একবারে যদি সাথে, লিসেন কথার আগে বুঝো, হোয়াইলের সাথে যদি ভার্বটা বসে দাও তাহলে ভার্ব প্লাস আইএনজি। কী দিব? আমি একটা আনসার বলি, শি কেম টু মাই রুম, সে আমার রুমে এসেছিল। হোয়াইল মনে করো এখন আরেকটা, আমি একটু 1 মিনিট, হোয়াইলের পরে ডাইরেক্ট ভার্ব বসাইলে এটা রাইট ফ্রম ভার্বের আর কি, রাইট ফ্রম ভার্বের রুলস, ডাইরেক্ট ভার্ব প্লাস আইএনজি দেওয়া যায়। আর কমপ্লিট সেন্টেন্সে ডাইরেক্ট ভার্বও দেওয়া যাবে, ওকে, মিললে ভার্ব দেওয়া যাবে। আর আরেকটা স্ট্রাকচার ধরো, স্ট্রাকচারটা বলি, হোয়াইলের পরে তুমি একটা সাবজেক্ট ইউজ করবা। কী দিবা? হোয়াইলের পরে একটা সাবজেক্ট ইউজ করবো, ক্লিয়ার? সাবজেক্টের পরে তুমি একটা অক্সিলারি ভার্ব ইউজ করবা, হয় ফার্স্ট ওয়াজ ওয়ার নাহলে কি অ্যামিজার, ঠিক আছে? একটা অক্সিলারি বি ভার্ব, এক কথা কি বলতে পারি, একটা বি ভার্ব, এরপরে যে ভার্বটা দিবা ভার্বের সাথে আইএনজি দিতে হবে। স্ট্রাকচার পেয়েছো? এইটা ইউজ করো, ওইটা হচ্ছে এটা বেটার, ওইটা ইউজ করতে পারো রাইট ফ্রম ভার্বে, শর্টকাট হয়ে যাবে, ঠিক আছে? রাইট ফ্রম ভার্বে যদি ওয়াইলের পরে ড্যাশ পাও ওটা আইএনজি, আর এখানেও আইএনজিটা হবে। তবে এখানে তুমি একটা কাজ করতে পারো, একটা সাবজেক্ট দিয়ে ভি ভার্ব দিয়ে পরে আইএনজিটা দিতে পারো, এটাও নিয়ম। ওয়াইলের 2টা নিয়ম, ঠিক আছে? কি দিব আমরা ওয়াইলের পরে? সাবজেক্ট, ভি ভার্ব এবং কি ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা এখন একটু দেখো, আমরা মিলাই, একটু লক্ষ্য করো স্যার, এখন একটু লক্ষ্য করো, ভার্বটা তুমি পেয়ে যাবো, পিছনে হিন্ট যে বাক্যগুলো অতিরিক্ত দেয় এগুলো কিন্তু আমাদেরকে আরও হিন্ট দিয়ে দেয়, অপশন দিয়ে দেয়। উত্তরটা কী হবে দেখো, শি ডিডন্ট ওয়াক মি আপ, সে আমাকে জাগাতে পারেনি। তার মানে আমি ঘুমিয়েছিলাম, তার মানে কী ছিলাম, তার মানে এখানে ভার্বটা হবে ঘুমানো। তাহলে শি কেম টু মাই রুম, সে আমার রুমে এসেছিল। ওয়াইল তো কি যখন, ওয়াইল তো কি যখন, তাহলে বলছি না সাবজেক্ট দিবা, সাবজেক্ট কী দিব? আই, সাবজেক্ট কী দিলাম? আই। পরে বলছি না একটা বি ভার্ব দিবা, বি ভার্ব কি ইজ দিব না ওয়াজ দিব? কেন ওয়াজ দিব বলো তো? আগের বাক্যটা কেম, আগের বাক্যটা অতীতে না, আগের বাক্যটা কিসে? তাহলে এখনের বাক্যটা কিসে হবে? অতীতে। অতীত মানে ওয়াজ, ও যে ওয়াইল আই ওয়াজ, যেহেতু ঘুমিয়েছিলাম, ও জাগাতে পারেনি মানে আমি ঘুমিয়েছিলাম, ওয়াইল আই ওয়াজ স্লিপিং। এখানে আনসার নির্দিষ্ট, আনসার চেঞ্জ করা যাবে না, স্লিপিং, কারণ সে আমাকে জাগাতে পারেনি মানে আমি ঘুমিয়েছিলাম। তাহলে আনসারটা কী দাঁড়াচ্ছে? শি কেম টু মাই রুম ওয়াইল আই ওয়াজ স্লিপিং। আচ্ছা এই আনসারটা আমরা বলবো, এটা কিন্তু নতুন পেয়েছো। তাহলে সিস্টেমটা কী দাঁড়াচ্ছে, যেখানে আমরা ওয়াইল পাবো আমরা এখানে একটা সাবজেক্ট দিব, সাবজেক্টের পরে একটা ভি ভার্ব দিব, এটা হচ্ছে টেন্স অনুসারে। যদি এটা আগের বাক্যটা
ফার্স্ট টেন্সের হয় মানে ভার্বের টু হয়, এখানে দিতে হবে ওয়াজ। আগের বাক্যটা যদি ভার্বের 1 নাম্বার হয় তাহলে দিতে হবে কি ইজ। মনে থাকবে রেখা? ক্লিয়ার? থ্যাংক ইউ। আচ্ছা আসেন এরপর এটাতে যদি যাই আমরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নতুন রুলস, কিন্তু মনে রাখবেন এটা। এরপরে বলছে দেখো ই নাম্বারটা দে, ইট ইজ ট্রু দ্যাট মোস্ট অফ দ্য প্যারেন্টস অফ আওয়ার কান্ট্রি আর নট ইন্টারেস্টেড এনাফ টু। এটা সত্য যে মোস্ট অফ দ্য প্যারেন্টস অফ আওয়ার কান্ট্রি আর নট ইন্টারেস্টেড, তারা এতটা আগ্রহী না, এনাফ টু মানে যথেষ্ট পরিমাণে আগ্রহী না আছে কিসে পরে দেখি, পরের বাক্যটা বড়। দে থিঙ্ক এডুকেটিং দেয়ার ডটার্স, তারা মনে করে তাদের মেয়েদেরকে পড়াশোনা করানো ইজ নাথিং বাট, নাথিং বাট না, এটা মূলত হচ্ছে অনলি, নাথিং বাট হচ্ছে অনলি। আমরা অনলির জন্য অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নাথিং বাট লিখি না, তাহলে নাথিং বাটের জন্য ধরবো কি অনলি। যে ইজ অনলি এ ওয়াস্টেজ অফ টাইম অ্যান্ড মানি, তারা মনে করে মেয়েদের পড়াশোনা করানো মাত্র টাকা এবং সময় নষ্ট করা, আর কিছু না। এটা মোস্ট অফ দ্য প্যারেন্টস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অধিকাংশ পিতামাতারা মনে করে। তাহলে প্রথম আনসারটাতে যাই, ইট ইজ ট্রু দ্যাট মোস্ট অফ দ্য প্যারেন্টস অফ আওয়ার কান্ট্রি আর নট ইন্টারেস্টেড এনাফ টু, আর নট ইন্টারেস্টেড এনাফ টু কী করে স্যার? দেখেন টু যেহেতু দিয়েছে অবশ্যই এটা ভার্ব দিয়ে শুরু হবে, তাহলে এটা এডুকেটিং নিয়ে বলছে না, তারা আগ্রহী না, কি করতে আগ্রহী না? লক্ষ্য করে এখানে কিন্তু তয় কাটতে করতে, কি করতে, যে টু এর পরে আমরা যদি এখানে এডুকেট দিই, এখানে এডুকেশন নিয়ে যেত কথাটা, টু এডুকেট মানে শিক্ষা দিতে বা শিক্ষা দিতে বা শিক্ষিত করতে, এর মধ্যে দে আর নট ইন্টারেস্টেড এনাফ টু এডুকেট দেয়ার ডটার্স, এডুকেট দেয়ার ডটার্স। তো এডুকেটের পর তুমি দেয়ার দিতে পারো যে দেয়ার ডটার্স। কথা ক্লিয়ার? সিম্পল আনসার, কারণ যেহেতু পিছনে আমাকে বলে দিছে, তারা মনে করে যে মেয়েদের পড়ানো মানে সময় এবং টাকার অপচয়, তাহলে এখানে এনাফের পরে টু, টু দিয়ে মানে টু এর পরে বার দিতে হবে, মানে তয় কাটতে সাউন্ডটা আসবে, যে দে থিঙ্ক দ্যাট, তারা মানে সরি, ইট ইজ ট্রু দ্যাট অফ দ্য মোস্ট অফ দ্য প্যারেন্টস অফ আওয়ার কান্ট্রি আর নট ইন্টারেস্ট, তারা আগ্রহী না, কি করতে আগ্রহী না? পড়াতে আগ্রহী না, পড়াতে, টু এডুকেট। তাহলে পড়া তয় কাটতে, আমি বলছি না টু এর সাথে বারবার এক দিলে কি হয়? তয় কাটতে। পড়াতে টু এডুকেট কাকে? দেয়ার তাদের ডটার্সদেরকে বা মেয়েদেরকে। এক নম্বরে বলছে দেয়ার আর মেনি হেল্পলেস পিপল অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে অনেক সাহায্য মানে হেল্পলেস আছে মানে অসহায় তোমার পিপল আছে। আই উইশ, আমি বলছিলাম আই উইশের পর আনসারটা কী হবে বলো? আই ওয়ার, এখানে কনফার্ম আই উইশ এরপরে আই ওয়ার অথবা কি আই কুড ইউজ করতে পারো। তাহলে এখানে তুমি কুড যদি দাও, যে আই কুড দাও, আই উইশ আই কুড হেল্প দেম, আমি যদি তাদেরকে সাহায্য করতে পারতাম, হেল্প দেম, হ্যাঁ আমি যদি তাদেরকে সাহায্য দাও, আই উইশ আই কুড হেল্প দেম, আই উইশ আই কুড হেল্প দেম। ক্লিয়ার? আচ্ছা তাহলে জি নাম্বারটা দেখি, আশা করি এফ নাম্বারটা বুঝতে পেরেছো। আই উইশের পরে আই কুড অথবা আই ওয়ার, ঠিক আছে। এরপরটা যদি আমরা লক্ষ্য করি, আচ্ছা এখানে কি বলছে লক্ষ্য করি আমরা, বলছে দেয়ার আর মেনি হেল্পলেস, এটা তো বলছি। জি নাম্বার, হি লাইকস ফটোগ্রাফি, সে ফটোগ্রাফি পছন্দ করে ভেরি মাচ, খুব বেশি, বাট আনফর্চুনেটলি হি হ্যাজ লস্ট হিজ ক্যামেরা, কিন্তু সে তার ক্যামেরাটা হারিয়ে ফেলছে। কথাটা বুঝবা, সে তার ক্যামেরাটা হারিয়ে, ইফ তার মানে ইফের রুলস আমরা পেয়ে গেছি, ইফের রুলস তিনটা পড়ছে না, ইফের কন্ডিশন কয়টা? তিনটা। ইফ হি হ্যাড দ্য ক্যামেরা, তার যদি ক্যামেরাটা, একটু লক্ষ্য করো ইফের পরে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে কি আছে? হ্যাড আছে। আমরা ইফের কন্ডিশন তিনটা কি পড়ছি? ইফের পরে যদি সাবজেক্ট দিয়ে কি দিয়ে, ইফের পরে সাবজেক্ট যদি বারবার ওয়ান থাকে তাহলে ফিউচার ইনডিফিনিট, মানে হয়েছে এই সাবজেক্ট দিয়ে শ্যাল উইল দিয়ে বারবার 1 নাম্বার, ইফের পরে যদি বারবার 1 নাম্বার থাকে, একবারে প্রথম কমপ্লিট স্যার শিটের একবারে প্রথম যে কন্ডিশন তিনটা পড়েছি, ইফের কন্ডিশন কয়টা? তিনটা, খুবই ইম্পর্টেন্ট। ইফের পরে যদি বারবার ওয়ান থাকে, বলে ইফের পরে মানে সাবজেক্টের পরে যদি বারবার ওয়ান থাকে, তাহলে আনসারটা হবে ফিউচার ইনডিফিনিট, মানে সাবজেক্ট হবে প্লাস শ্যাল উইল প্লাস কি বারবার ওয়ান, ঠিক আছে। যেমন ইফ হি কাম, যদি সে আসে, আই উইল গো, আমি যাব, মনে পড়ছে স্যার? আচ্ছা, কিন্তু আরেকটা বলছিলাম যদি ইফের পরে সাবজেক্টের পরে যদি বারবার টু থাকে, বারবার আমি বারবার বলি কেন আনসারগুলো তোমরা মনে রাখো, যদি সাবজেক্টের পরে বারবার টু থাকে, সাবজেক্টের পরে কি থাকে? বারবার, সাবজেক্টের পরে বারবার টু থাকলে উত্তরটা কি হবে জানো? উত্তরটা হবে একটা সাবজেক্ট দিতে হবে, উড দিতে হবে, কি দিতে হবে? উড অথবা কুড প্লাস বারবার ওয়ান দিতে হবে, প্লাস অবজেক্ট দিতে পারো। তাহলে যেমন মনে করো
ইফ হি কেম, এখানে যদি 2 নম্বর দেয় ইফ হি কেম, যদি সে আসতো আই উড গো, এরকম হয়। আচ্ছা এখন তাহলে আরেকটা ইফ আমি তিনটা বলে ফেলতেছি স্যার, একটু একটু লক্ষ্য করো। তিনটা কেন বলতেছি একটু লক্ষ্য করেন সবাই। যদি এখানে বারবার টু না দিয়ে যদি হেড দিয়ে বারবার সাবজেক্টে পড়ে, যে একটা হেড দেয় এবং বারবার হেড দেয় এবং বারবার কি দেয়, 3 দেয়। আমরা ইফের 3 নম্বর কন্ডিশনে পড়ছি না যে ইফ হি হ্যাড কাম, যদি সে আসতো, তখন স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস উডের সাথে হবে উড হ্যাভ অথবা কি কুড হ্যাভ প্লাস বারবার 3 দিতে হয় প্লাস অবজেক্ট দিতে হয়। যেমন ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ গন। ইফের 3টা কন্ডিশন বুঝতে পেরেছো? তাহলে ইফের কন্ডিশন ওয়াইজ লিখতে হবে। এখন আমরা দেখবো ইফের কোন কন্ডিশনে পড়ছে। আমি বারবার কেন বলি তাও তোমাদের মনে থাকুক। ক্লিয়ার? দেখাচ্ছি যে দেখো রুলসের বাইরে কিন্তু কোনো আনসার নাই। তোমরা এইভাবে যদি প্র্যাকটিস করো তোমরা দেখবা টু মাচ এক্সপার্ট হয়ে যাবে। এরপরে দেখো স্যার এখানে কি বলছে, কই, হ্যাঁ ইফ হি হ্যাড, তাহলে আমি বলছি ইফের পরে সাবজেক্টের পরে যদি হ্যাড দিয়ে যদি বারবার 3 থাকে তাহলে স্ট্রাকচারটা হবে কি সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ। কিন্তু লক্ষ্য করে এখানে ইফের পরে কি আছে, হ্যাড আছে। তাহলে কোন কন্ডিশনে পড়ছে, কোনটাতে পড়ছে, 1 নম্বর কন্ডিশনে, 2 নম্বর নাকি 3 নম্বরে? 2 নম্বর। কিভাবে বুঝলা 2 নম্বর? সাদিয়া বলো তো কেন 2 নম্বরে? কারণ এখানে হেডটা ভার্ব হিসেবে লিসেন হুমায়ুন, এইখানে শুধু হেডের পরে দেখো ভার্ব নাই, হেডের পরে ভার্ব আছে না। তাহলে হেড ই 2 নাম্বার, হ্যাভের 2 হচ্ছে হেড, হেডের পরে ভার্বের 3 আছে হুমায়ুন। না। একটা কিছু শিখলাম, গুড। তাহলে ইফের পরে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে ভার্বের কি আছে 2, এটাকে তো তবে ভার্বের 2 কেন, হেডের পরে তো ভার্বের 3 নাই, ভার্ব আছে হেডের পরে, না। তাহলে এটাই ভার্বের 2, হেড হচ্ছে হ্যাভের 2, হেড হচ্ছে হ্যাভের। তাহলে ইফের কয় নাম্বার কন্ডিশন এটা? 2 নাম্বার। তাহলে 2 নাম্বার কন্ডিশনের স্ট্রাকচারটা কি বলেন? সাবজেক্ট প্লাস উড দিতে হবে, উড অথবা কুড প্লাস ভার্বের কত 1 নাম্বার প্লাস অবজেক্ট। এটা হচ্ছে ইফের 2 নংয়ের স্ট্রাকচারটা। যদি 3 নংয়ে থাকতো ইফের 3 নাম্বারটা হইতো তাহলে উডের সাথে হ্যাভ হইতে পারবে 3 নম্বরে। তাহলে চলো আমরা আনসারটা দিই। আনসারটা দিব কি স্যার, যে ইফ হি হ্যাড দ্য ক্যামেরা, তার যদি ক্যামেরাটা থাকতো, আগে সাবজেক্ট লিখে ফেলো হি, কি লিখবো, হির পরে উডটা দিয়ে দাও, হি উড। আমি স্ট্রাকচার আগে বসাই দিছি হি উড। এবার ভার্বটা দেওয়ার দায়িত্ব নিজের থেকে, যে হি উড, সে কী করতো, তার ক্যামেরা থাকলে সে কী করতো, ছবি নিত। তার নেওয়ার ইংলিশটা কোনটা, টেক। এই দেখো ভার্বের 1 নম্বর, হি উড টেক, লোক এখানে দেখো হি উড টেক ফটো বা ফটোগ্রাফ, ঠিক আছে, যাই লিখো, সহজ হিসাব। আপনারা কি বুঝতে পেরেছেন স্যার সবাই? এস নাম্বারটা একটু লক্ষ্য করো সবাই। দেখো এখানে বলছে বি পাংচুয়াল, যে সময়নিষ্ঠ হও, কি হও, তাইলে লেস্টের রুলস পড়ছো সবাই? লেস্টের পরে কি হয় বলো? লেস্টের পরে সাবজেক্ট হবে প্লাস শুড হবে, কি হবে, সাবজেক্ট প্লাস শুড, এরপরে ভার্বের 1, ভার্বের কি হবে 1। তাহলে আনসারটা একটু বলো তো, বি পাংচুয়াল, যে সময়নিষ্ঠ হও, নয়তো কি হবে বলেন তো? ইউ শুড, হ্যাঁ আনসার বলে ফেলো, নয়তো ইউ শুড বলেন, যা কিছু বলা যায়, ঠিক আছে। ইউ শুড ল্যাগ বিহাইন্ড, তুমি পিছিয়ে পড়বা। ইউ শুড সময়নিষ্ঠ হও অথবা কি ইউ শুড ল্যাগ বিহাইন্ড। আবার যদি বলে ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, হবে, কারণ সময়নিষ্ঠ না হলে পরীক্ষায় ফেল করার সম্ভাবনা কি, অথবা তুমি সাকসেস হতে পারবে না। ইউ শুড নট সাকসেস, মানে এরকম বলতে পারা। যাই হোক, এটা বললে বেটার হয়, ইউ শুড ল্যাগ বিহাইন্ড, ইউ শুড ল্যাগ বিহাইন্ড, LAG ল্যাগ বিহাইন্ড। বিহাইন্ড মানে ল্যাগ বিহাইন্ড অর্থ কি বলো তো, পিছিয়ে পড়া। আমার সাথে বলেন, ল্যাগ বিহাইন্ড অর্থ কি, পিছিয়ে পড়া। এরপরটা 6 নাম্বারটা, আওয়ার জব মার্কেট ইজ গেটিং ভেরি কম্পিটিটিভ, আমাদের যে জব মার্কেটগুলা খুবই প্রতিযোগিতামূলক। আনলেস ইউ, এবার বলো আনলেসের রুলস পড়েছি। আনলেস অর্থ কি, যদি না, আনলেস অর্থ কি বলো তো, আনলেস থাকলে কি হবে, আনলেস ইউ স্টাডি ওয়েল, যদি না তুমি ভালোভাবে পড়াশোনা করো। বলেন জব মার্কেট নিয়ে কথাটা হচ্ছে, আনলেস ইউ স্টাডি, যদি তুমি ভালোভাবে, যদি না মানে ভালোভাবে যদি না পড়াশোনা করো তুমি জব পাবে না, বুঝাতে চাও। তাহলে আনলেস দিয়ে তুমি এখানে লিসেন, তুমি হ্যাঁ বোধক না বোধক, ঠিক আছে, মনে করো তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা না করো তুমি ফেল করবে, একটা ফিউচার ইনডিফিনিট দিয়ে দিলে কিন্তু হয়ে যায়, বা ক্যান দিয়েও বলা যায়। তাহলে এখানে বলতে পারো, দেখো ইউ উইল নট বা ক্যান নট দিলে সবচেয়ে সুন্দর হয়। ইউ ক্যান নট গেট এ, বারবার 1 নম্বর দিবা, গেট এ গুড জব, ইউ ক্যান নট গেট এ
গুড জব, তুমি একটা ভালো জব পাবো। তাহলে স্ট্রাকচারটা তুমি তৈরি করতে পারো কীভাবে? সাবজেক্ট দিবা, ক্যান নট দিবা, এতটুকু লিখতে পারো। সাবজেক্ট দিবা এবং কি ক্যান নট দিবা। কোথায়? আনলেস দিয়ে শুরু করলে, আবার বলে দিচ্ছি, আনলেস দিয়ে শুরু করলে তুমি সাবজেক্ট দিতে পারো, ক্যান নট দিতে পারো, এরপরে অর্থ অনুযায়ী তুমি একটা বারবারে ওয়ান ইউজ করবা। এরপরে ইট ইজ টু হট ইনসাইড দ্য রুম, রুমের ভিতরে খুবই গরম। উড ইউ মাইন্ড, এই যে একটা রুলস পেয়েছি, উড ইউ মাইন্ড, কী বলছে স্যার? উড ইউ মাইন্ডের পরে মনে রাখবা আজীবন ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে কি মনে থাকবে তো? এটা নিউ রুল, এই রুলস। আচ্ছা এই রুলসটা ছিল, উড ইউ মাইন্ডটা ছিল তো? হ্যাঁ হ্যাঁ ছিল, উইথ এ ভিউ টু উড ইউ মাইন্ড একসাথে ছিল। উনি তো একবারে না, সাদি একবারে না, ঠিক আছে? তো উড ইউ মাইন্ড, তো এখানে বলছে এত গরম। আচ্ছা রুমের ভিতরে গরম লাগতেছে, তাহলে উড ইউ মাইন্ড মানে কি? কিছু মনে না করলে। উড ইউ মাইন্ড অর্থ কি? কিছু মনে না, মুখস্থ করেন। উড ইউ মাইন্ড অর্থ কি? কিছু মনে না, কিছু মনে না করলে কি? জানালাটা খুলে দাও। তাহলে বলতে পারি কি? ওপেনিং, যেটা বলবা এটার সাথে কি বলবা? আইএনজি। ওপেনিং দ্য উইন্ডো। এরে নির্লজ্জ, আমি আনসার বলতেছি, তোরা জানলা বলতে বলি নাই। এটা এখানে লেখা আছে ইট ইজ টু হট ইনসাইড দ্য রুম, রুমের ভিতরে খুবই গরম। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড তো কিছু মনে না করলে। এত একটা মিলাচ্ছি কি? গরম মানে জানলা খুলে দাও, ওপেনিং দ্য উইন্ডো। উড ইউ মাইন্ডের পরে কী হবে? ওপেন আইএনজি। মন কি এখানে আছে স্যার? আসো আসো, তার মানে কমপ্লিট সেন্টেন্স এখানে শেষ। আচ্ছা ধরো রাইট ফ্রম ভার্ব, রাইট ফ্রম ভার্বটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024-এর কি এখন? রাইট ফর্ম অফ ভার্ব। আচ্ছা 4 নাম্বারটা আসেন আমরা আগে পড়ি। স্টুডেন্ট গেট, দেখা যায় সবার স্যার? এখানে বলছে স্টুডেন্ট গেট দ্যামসেলভ ড্যাশ অ্যাডমিট ইনটু ইউনিভার্সিটিজ ফর হায়ার এডুকেশন। কি বলছে আবার বলেন? স্টুডেন্টস গেট দ্যামসেলভ ড্যাশ, ড্যাশ দ্বারা এখানে বলছে অ্যাডমিট, অ্যাডমিট মানে ভর্তি হওয়া, ইনটু ইউনিভার্সিটিজ মানে ইউনিভার্সিটিতে, ফর হায়ার এডুকেশন মানে শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষার জন্য। ওকে, মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। কোথায় ভর্তি হয়? ভর্তি হয়, সাউন্ডটা কি আসবে? ভর্তি হইতেছে নাকি হবে নাকি হয়েছে? হয়, মানে ছাত্রছাত্রীরা স্টুডেন্টস গেট দ্যামসেলভ অ্যাডমিট ইনটু ইউনিভার্সিটি ফর মানে জন্য, হায়ার এডুকেশন মানে হায়ার এডুকেশনের জন্য ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তাহলে সাউন্ডটা কিন্তু আস্তে আস্তে উন্তস্ত। তাহলে এখানে ভার্বে কয় নং হবে? 1 নং। এবার 1 নং আমরা জানি ভার্বে যদি 1 দেয়, লিসেন টু মি, ভার্বের 1 দিলে মাথায় রাখতে হবে যে অ্যাস বেস দিব নাকি দিব না, এটা সাবজেক্ট অনুসারে, কোন অনুসারে? তাহলে সাবজেক্টটা যদি তোমার থার্ড পারসন সিঙ্গুলার তাহলে আসবে। আচ্ছা এখানে একটু আরেকটা বিষয় লক্ষ্য করি, স্টুডেন্টস গেট দ্যামসেলভ, স্টুডেন্টরা ভর্তি হয়। কোথায় ভর্তি হয়? আচ্ছা স্টুডেন্টরা তো নিজেরাই ভর্তি হয়, নিজেরা ভর্তি হয় না। আচ্ছা লক্ষ্য করো স্যার, স্টুডেন্টরা লিসেন, এখানে অন্তস্থীয় যদিও আসতে স্যার একটা কথা বুঝো, এর একটু ফেসিভ সাউন্ড আছে। 1 মিনিট আমি বলি। হ্যাঁ গেটটা ভার্ব হিসেবে ইউজ হবে না? হ্যাঁ গেটটাও ভার্ব। ধরো স্টুডেন্ট গেট দ্যামসেলভ, এখানে তো কাজ শেষ, ঠিক আছে? এখন লিসেন, স্টুডেন্টস গেট দ্যামসেলভ, স্টুডেন্ট গেট দেন, ছাত্রছাত্রীরা নিজেদেরকে অ্যাডমিটেড, এটা হবে অ্যাডমিটেড। কেন অ্যাডমিটেড হবে আমি একটু বলি। স্টুডেন্টরা এটা ওইখানে যাই লাভ না, আমি শর্টকাটে বলি। স্টুডেন্টস গেট দ্যামসেলভ অ্যাডমিটেড, স্টুডেন্টরা কিন্তু নিজে নিজে ভর্তিটা হয় না, তাদেরকে ভর্তি করা হয়। তাদের কি করা হয়? না এটা হচ্ছে নিজে নিজে তো ভর্তি হয় না, তাদেরকে কলেজ দ্বারা তাদেরকে সিলেক্ট করা হয়। যে বিষয়টা মানে কলেজে আবেদন করতে পারে, কিন্তু ভর্তিটা হয় কিন্তু কলেজ দ্বারা, কথাটা ঠিক আছে? বা ইউনিভার্সিটি দ্বারা, ওরা চাইলে ওরা ভর্তিটা নিজে হতে পারে না। এই অনুযায়ী আরেকটা এখানে আছে, তোমাকে বারবে নিয়ে যেতে হবে। তোমার ওই বারবের প্রকারভেদে কোয়াসে ভেসিবে নিতে পারি, ওই বারগুলোতে যদি নেই তাহলে ওইখানে আর একটা রুলস আছে, ওইটাতে যাচ্ছি না, ঠিক আছে? তোমরা ওইটা বুঝবা না, এখানে থাকো। যারা বুঝবো আমি বলে দিচ্ছি একটু পরে। স্টুডেন্টস গেট দ্যামসেলভ, এটা হবে অ্যাডমিট, হবে অ্যাডমিটেড, কী হবে? অ্যাডমিটেড ইনটু ইউনিভার্সিটিজ ফর হায়ার এডুকেশন, দে অ্যাকোয়ার হায়ার এডুকেশন ফ্রম 2 স্ট্রিমস। দ্য অ্যাকোয়ার অর্থ কি? অর্জন করা।
হায়ার এডুকেশন, তারা হায়ার এডুকেশন অর্জন করে ফ্রম টু স্ট্রিমস, তারা দুটি ধারা থেকে উচ্চতর শিক্ষা কি অর্জন করে। ওয়ান ইজ পাবলিক অ্যান্ড আদার ইজ প্রাইভেট। একটা হচ্ছে পাবলিকলি আর একটা হচ্ছে কি প্রাইভেট, একটা সরকারিভাবে একটা কি বেসরকারিভাবে। দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস, প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলো আছে লক্ষ্য করো, দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস। আচ্ছা এটা তো প্রেজেন্টের কথাই বলতেছে, তাহলে বি মানে কি হবে অ্যামিজার, এখানে ইউনিভার্সিটিস বলছে তাহলে আর হবে ইউনিভার্সিটিস আর, মানে প্রাইভেট ইউনিভার্সিটিস আর ওপেন টু অল, সবার জন্য খোলা, বাট ওয়ান হ্যাজ টু, এখানে কি বলছে টু আছে, এখানে আর কিছু বলার দরকার নাই, ফেস হবে, ওয়ান হ্যাজ টু ফেস টাফ কম্পিটিশন ফর আছে, এখানে আর কিছু বলার দরকার নাই, বারবার সাথে আইএনজি ফর গেটিং, তোমার দুই একটা এদিক সেদিক হইতে পারে কিন্তু অধিকাংশ আনসারই তোমার ওটু চলে আসবে। ফর গেটিং এ সিট দেয়ার, ঠিক আছে। তারপরে বলছে দ্য পাবলিক ইউনিভার্সিটিজ আর চিপার ইন টার্মস অফ টিউশন ফিস, মানে পাবলিক ইউনিভার্সিটিতে টিউশন ফি কম লাগে। এখানে কিন্তু দেখো ড্যাশের আগে কোনো রুলস নাই, দেখবো সাবজেক্ট অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ, সাবজেক্ট অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। আচ্ছা দে অফার দ্বারা কাদের বোঝাচ্ছে, ভার্সিটিগুলোকে বোঝাচ্ছে, তাহলে দে অফার রেসিডেন্সিয়াল অ্যান্ড বোর্ডিং ফেসিলিটিস অ্যাট সাবসাইডিজড রেটস, মানে অল্প কিছু ভর্তুকি হারে তারা আবাসিক এবং বোর্ডিং সুবিধাও কি দিয়ে তাকে, কারা দেয়, তারা বলতে ওই পাবলিক ইউনিভার্সিটিগুলো, কারা পাবলিক, মানে অল্প কিছু খরচে তারা আবাসিক মানে ওইখানে থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দেয়। তাহলে দে মানে পাবলিক ইউনিভার্সিটি, তারাই তো অফারটা করে নাকি অন্য কেউ অফার করে, তাহলে আমরা কি তারা অফার করে নাকি করতেছে নাকি করিয়েছে নাকি করবে, তারা অফার করে, তাহলে অফার করে এ আসতেছে, এ মানে বারবার ওয়ান, এবার দেখবো বারবার ওয়ানের সাথে অ্যাসবেস হবে নাকি হবে না, সাবজেক্টে কি দে কিসের একটা থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, তাই এটার সঙ্গে কি হবে অ্যাসবেস হবে না, তাহলে অফারই হবে অফার, কারণ বারবার ওয়ান অ্যাসবেস তো হবে না। এরপরটা যদি আমরা ধরি কোথায়, বাট পাবলিক ইউনিভার্সিটি, বোর্ডিং ফেসিলিটিস বাট পাবলিক ইউনিভার্সিটি অফেন, হ্যাঁ অফেন একটা কি একটা স্যার বলেন তো, ভার্ব, এটা একটা অ্যাডভার্ব, বাট পাবলিক ইউনিভার্সিটি অফেন ফেস এ নাম্বার অফ প্রবলেম, ঠিক আছে। তো এখানে যে কাজটা করতে পারি আমরা, লিসেন না কেন ফেসিং, অফেন এটা প্রিপোজিশন না, এটা অ্যাডভার্ব, বাট পাবলিক ইউনিভার্সিটি, ধরো ড্যাশের আগে কোনো রুলস নেই, কিন্তু সাবজেক্ট কোনটা পাবলিক ইউনিভার্সিটি, ফেস মানে মুখোমুখি হয়, আর নাম্বার অফ প্রবলেমস, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন কে হয়, পাবলিক ইউনিভার্সিটিরা হয়, পাবলিক ইউনিভার্সিটি, তার মানে সাবজেক্ট অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ, আর মুখোমুখি হয়, এই যে দেখো মুখোমুখি হয়, লাস্টে সাউন্ড কি আসতেছে অন্ত্যেষ্টি, তার মানে বারবার ওয়ান, এখন কিন্তু এখানে এস বাই এস হবে কিনা এটা দেখি, হবে না, ইউনিভার্সিটিজ প্লুরাল হবে না, তাহলে বলতে পারি কি বাট পাবলিক ইউনিভার্সিটিজ অফেন ফেস এ নাম্বার অফ প্রবলেম, বিভিন্ন প্রবলেমের মুখোমুখি হয়। এরপর বলতে কি স্টুডেন্ট পলিটিক্স, ওইখানে কি থাকে স্টুডেন্ট পলিটিক্স থাকে, প্লে এ ভিটাল রুল ইন, আচ্ছা ওইটা পরে স্টুডেন্ট পলিটিক্স প্লে, মানে এখানে স্টুডেন্ট পলিটিক্স মানে ছাত্র রাজনীতি যেটা বলে আর কি, স্টুডেন্ট পলিটিক্স, ছাত্র রাজনীতি, প্লে মানে প্লে দ্বারা ভূমিকা রাখা, এ ভিটাল রোল মানে মানে বিশেষভাবে ভূমিকা রাখে কোনটা, ছাত্র রাজনীতি, ভূমিকা রাখে নাকি রাখতেছে নাকি রেখেছিল, রাখে, তাহলে এখানেও সাউন্ডটা হবে কি এ, ভূমিকা রাখে, তাহলে এ, তাহলে পারবে না প্লেই হবে, শুধু আমরা জানবো যে এটার সাথে অ্যাসবেস হবে কিনা। স্টুডেন্ট পলিটিক্স এটা কি প্লোরাল নাকি সিঙ্গুলার, থার্ড পারসন প্লোরাল নাকি সিঙ্গুলার, না প্লুরাল, না সিঙ্গুলার, স্টুডেন্ট পলিটিক্স তো একটাই বোঝাচ্ছে, কথা একটাই বোঝাচ্ছে, ঠিক আছে, ছাত্র রাজনীতি এটার সাথে অ্যাস হবে, পলিটিক হয় না পলিটিক্স হয়, স্টুডেন্ট পলিটিক্স, তাহলে এটা কারণ যেহেতু অনেকজনকে নিয়ে ঘুরে ওঠে তাই, স্টুডেন্ট পলিটিক্স, ওকে কথা একটাই, ঠিক আছে। এখন স্টুডেন্ট পলিটিক্স প্লেজ এ ভিটাল রোল ইন, আর কিছু বলা লাগবে, ইন আছে যে এখানে না আইএনজি হবে, কি হবে একবারে যাই থাক তার সাথে কি হবে আইএনজি, ওকে। তারপর কি দ্য একাডেমিক এনভায়রনমেন্ট দেয়ার, এর বলছে অ্যাজ এ রেজাল্ট, ফলে স্টুডেন্ট, এই যে মানে ছাত্র ছাত্রীরা স্টুডেন্টস ফেস হতো মুখোমুখি হওয়া, ছাত্রছাত্রীরা তো মুখোমুখি হয়, সেশন জাম মানে ওই সেশন জুটে পড়ে যায়, কোথায় পড়ে যায় সেশন জুটে, 4 বছরের করে 7 বছর লাগে, স্টুডেন্টস ছাত্রছাত্রীরা ফেস, আচ্ছা ছাত্রছাত্রীরা কি মুখোমুখি হয় না হইতেছে, হয় মুখোমুখি হয়, ছাত্রছাত্রীরা কি মুখোমুখি হয়, তাহলে এখানেও কি আসতেছে অন্তস্থ আসছে, তাহলে বারবার এক হবে, কিন্তু অ্যাসবেস কেন হবে না, সাবজেক্টটা কি প্লুরাল,
ওকে, তাহলে স্টুডেন্টস ফেস সেশন জাম। সো দ্য কনসিয়াস অ্যান্ড মানিড পারসন, যারা সচেতন এবং টাকাওয়ালা ব্যক্তি আছে, ইমপ্রেস বাই দ্য প্রাইভেট ইউনিভার্সিটি, তারা যারা টাকাওয়ালারা আছে এবং যারা সচেতন এবং টাকাওয়ালা, ইমপ্রেস মানে কি, পছন্দ করে। কথাটা বুঝো, ইমপ্রেস বাই দ্য, বাই কিন্তু বুঝাইতো যে এটা ফেসিভ, তাহলে বাইয়ের আগে কি হয় মনে আছে না, বাইয়ের আগে কিন্তু অক্সিলিয়ারি দিয়ে ভার্ব 3 হয়। ফেসিভ বাইয়ের আগে ড্যাশ মানে মনে রাখেন, ওইখানে দেখতে পারেন এই বাইয়ের আগে, এই যে বাই আছে না, বাইয়ের আগে ড্যাশ থাকলে একটা কি হবে, ভি ভার্ব, এটা কি হবে বি ভার্ব, ওকে, বি ভার্ব প্লাস B3 এটা হবে। তাহলে এখানে দেখো বি ভার্ব যদি অলরেডি দেওয়া থাকে তাহলে বি ভার্ব দেওয়ার দরকার নেই, তাহলে বাইয়ের আগে একটু তাকাই, পার্সন বি ভার্ব দেওয়া নাই, তাহলে এখানে আমরা কি বলবো যে কনসিয়াস এবং মানিড পার্সন আর বলবো। আর ইমপ্রেস আছে না, ইমপ্রেসটাকে বলো ইমপ্রেসড, মানে ইডি লাগাবো আমরা, ঠিক আছে, ইমপ্রেসড, সরি ডবল এস ইডি, ইমপ্রেসড, আর ইমপ্রেসড বাই দ্য, প্রাইভেট ইউনিভার্সিটি। তোমরা কি বুঝতে পেরেছো কেন আর ইমপ্রেসড হয়েছে, ফেসিভ ভয়েস হইলে। আচ্ছা ফেসিভ ভয়েস বাদ দাও, আমি ভয়েসে যাচ্ছি না, এক্সকিউজ মি। ভাইয়ের আগে যদি কি থাকে, খালি ঘর থাকে, মনে রাখবো তার আগে একটা অক্সিলিয়ারি ভার্ব বসবে, কি বসবে, অক্সিলিয়ারি ভার্ব। যদি অতীতের ফেসেস হয় তাহলে ওয়াজ, আর বর্তমানে ফেসেস হইলে আর বা ইজ, আর বা, তাহলে এখানে যেহেতু মানিড এবং কনসিয়াস পার্সনস অনেকগুলো ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই আর হবে, তাই কি হবে, আর এর সাথে কি হবে, ইমপ্রেস হবে নাকি ইমপ্রেসড হবে, ইমপ্রেসড, বুঝছো, আমার সাথে বলো, বাইয়ের আগে বি ভার্ব প্লাস ভার্বের 3 দিতে হবে। এখন কথা হচ্ছে বি ভার্ব যদি দেওয়া থাকে, যদি এখানে আর দেওয়া থাকে তাহলে কি আবার বি ভার্ব আমরা দিতাম, কিন্তু আমরা জেনে রাখবো যে বি ভার্ব প্লাস বি কি হয়, 3 হয় বাইয়ের আগে, এটা একটা ফেসিভ আকার আর কি, আর তোমরা এমনি বাইয়ের আগে জেনে রাখো, তাই হবে। এরপরে সিন্স দিস ইজ দ্য এজ অফ প্রাইভেটাইজেশন, দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ, মানে যে প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলো বিকাম পপুলার ডে বাই ডে, তারা দিন দিন কি জনপ্রিয় হয়ে উঠে না উঠতেছে, তোমরা বলো, উঠে না উঠতেছে, তোমরাই বলবো ডে বাই ডে উঠতেছে, তাহলে রানিং না, এটা রানিং হলে কি বলছিলাম মনে আছে, রানিং হলে না অ্যামিজার দিয়ে আইএনজি, মনে আছে অ্যামিজার দিয়ে, তাহলে এখানে কি বিকামটা হচ্ছে, এটা বলবো কি ইউনিভার্সিটিজ অনেকগুলো না, তাহলে দেবো কি আর, ওখানে দেখো আর বিকামিং, একটু ওইখানে তাকো প্লিজ কাইন্ডলি, আর বিকামিং, আমরা কি দিব এখানে আর, কথা বুঝো নাই মনে হয়, যেহেতু তারা দিন দিন পপুলার হয় নাকি পপুলার হইতেছে, রানিং, ওকে, তেসে আসছে, তার মানে কি হবে অ্যামিজার দিয়ে ভার্বের সাথে আইএনজি। ভাই যদি আমি বুঝতে না পারি যে হয় হবে নাকি তেসে, আচ্ছা তুমি কেন বুঝবে না, যে এই কারণে পাবলিক ইউনিভার্সিটিগুলো দিন দিন জনপ্রিয়, হয় যদি বলি তোমার মিলে হয়, আচ্ছা 1 মিনিট, কেমনে মিলে আমাকে একটু যুক্তি দাও, 1 মিনিট, আমাদের আগে বাংলা ভাষাটা আগে শিখতে হবে। আমরা একটা কারণ বলে আসছি যে পাবলিক ইউনিভার্সিটিতে অনেক সমস্যা, ঠিক আছে, কিন্তু প্রাইভেটে কোনো সমস্যা নেই, এখানে টাকাওয়ালা এবং যারা সচেতন ব্যক্তি তারাকে প্রাইভেট ইউনিভার্সিটির প্রতি ইমপ্রেস হচ্ছে, এই কারণে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো দিন দিন জনপ্রিয় হচ্ছে। তুমি বলবা হচ্ছে, তুমি হয় কথার এটা কোন যুক্তিতে মিলে বাংলায়, তুমি বাংলা শর্ট টানো, হচ্ছে বলতে হচ্ছে আর হইতেছে তো সেম, তো হইতেছে মানে সাধু ভাষায় গেলাম কেন, আমরা বোঝানোর জন্য, কিন্তু হয় কথার তো কোনো, তো এই কারণে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো দিন দিন জনপ্রিয় হচ্ছে, কথাটা হবে হচ্ছে, হয় কথা মিলে না, বাংলা না বলতে পারলে তো লাভ নাই, বাংলা বলতে জানতে হবে, কেমন দিচ্ছি। আচ্ছা একটু তাকাও, তাহলে এখানে কি বলবো, কি কোথায় হ্যাঁ বিকাম, এটা হবে কি আর বিকামিং, কি হবে আমাদের, এখানে হবে আমাদের আর বিকামিং। এরপরটা লক্ষ্য করে বিসাইড ইট ইজ লেস ডিফিকাল্ট, তাছাড়া এটা আমরা কম কঠিন, কি কঠিন দেখি তো, গেট এ সিট ইন এ প্রাইভেট ইউনিভার্সিটি, মানে প্রাইভেট ইউনিভার্সিটি সিট পাওয়াটা তো কঠিন না। 1 মিনিট বলে নেই, এখনও আনসার বলবো, তো আমি আনসার বলছি যে ইট ইজ লেস ডিফিকাল্ট, মানে গেট এ সিট ইন এ প্রাইভেট ইউনিভার্সিটি বাট দেয়ার আর টু পে এ লট, কিন্তু এখানে প্রচুর টাকা কি করতে হয়, তোমার প্রচুর টাকা দিতে হয়। এখন দেখো এখানে যে ডিফিকাল্টের পরে গেট আছে, কি দিব আমরা, ডিফিকাল্ট একটা ভার্ব, ডিফিকাল্ট তো কি কঠিন, এটা একটা ভার্ব, এটার পরে হয় গেটিং দিতে পারো নাহলে টু গেট, কারণ আমরা বলছি দুইটা ভার্ব পাশাপাশি থাকলে কি দিতে হয়, বলেন আরেকবার বলেন, দুইটা ভার্ব পাশাপাশি থাকলে হয় দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি দিবে না, টু দিয়ে বারবার 1 নম্বর দিবা,
মনে থাকবে তো? ওকে, মনে থাকাটা হচ্ছে। শ্রেয়। এরপর দেখো, হাউএভার দ্য প্রাইভেট সেক্টর হ্যাভ সাম লিমিটেশন ইন ফ্যাক্ট। আচ্ছা, আমরা প্রশ্নে যাই, ডেভেলপ। এখানে বলছে দ্য টু স্ট্রিমস, এই দুইটা দ্বারা শুডের উপরে কিছু বলার দরকার নেই, যা আছে তাই, যা আছে তাই। তবে তুমি চাইলে যদি জোর দিতে চাও তাহলে শুড বি দিলে পারবে 3 নাম্বার দিতে হবে। ইডি হবে। কথা বুঝো নাই? আমি বলছি যদি আমি জোর দিই, মানে দেখো উই শুড প্ল্যান্ট ট্রি, আমাদের গাছ রোপণ করা উচিত। আর যদি বলে উই শুড বি প্ল্যান্টেড ট্রি, আমাদের গাছ রোপণ করতেই হবে। মানে যে যদি জোর দাও তাহলে এটার পরে শুটের পরে বি দিয়ে পারবে 3। আর বলছিলাম মডেলের পরে বি দিলে পারবে 3, মনে আছে? এই তুমি কি করো, আগে কথা শোনো, মডেলের পরে বি দিলে পারবে কি 3, আর মডেলের পরে যদি বি না দাও তাহলে পারবে যা আছে তা। ডেভেলপেই ইন এ ব্যালেন্স, এত কিছু জানা দরকার নেই, তোমরা যারা কম বুঝো তারা যা আছে তাই দিবে মডেলের পরে। উইথ এ ভিউ টু। ওকে, এরপর লাস্টে কি আছে? মেক, ওই টু আছে না, উইথ এ ভিউটি, এটা কি বলছে আগে থেকে। আর টুর ক্ষেত্রে একটু সচেতন থাকবা, টু দেখে ডাইরেক্ট বসায় দিও না, টুরটা দেখবে এটা উইথ এ ভিউটি কিনা। উইথ এ ভিউটি থাকলে আইএনজি পড়ছো না, কমপ্লিট সেন্টেন্সে পড়ছো না, উইথ এ ভিউটি থাকলে বারবার সাথে কি আইএনজি, কোনো কিছু বলার দরকার নেই, মেকিং। কী হবে? মেকিং। ওকে, তারপর একটাই যাও। আচ্ছা, ন্যারেশনটা ধরি। হ্যাঁ স্যার, এখানে বলতে কুমিল্লাপুর 2024 এ ম্যান, লক্ষ্য করিও, এ ম্যান, এটা দ্রুত পড়বো স্যার। এ ম্যান লস্ট ইন এ ফরেস্ট, একটা লোক একটা ফরেস্টে কি হারিয়ে গেছে। একটা বিষয় লক্ষ্য করো, এটার আগে কোনো ইনভার্টেড কমা নাই, তার মানে এটা ন্যারেশনের অংশ হবে না, মাইন্ডেড। সো অ্যানাদার ম্যান, একটা লোককে দেখেছিল। এরপরে বলছে অ্যান্ড রাশ টু হিম অ্যান্ড সেট, এই যে দেখো সেট কথাটা এইখানে, তার মানে রিপোর্টেড বার্বটা হচ্ছে এইখানে। আমি বলছিলাম রিপোর্টেড বার্বের সামনে বা পিছনে যেটা থাকবে এটা সম্পূর্ণটা কি লেজ, এটা কি লেজের মতো থাক, ঠিক আছে? লেজের মতো টাচ করার দরকার নেই। সেইটের জায়গায় যাব। আচ্ছা, সেইটে কি বলছে? ও হাউ হ্যাপি আই এম টু মিট ইউ, এটা এক্সক্লেমেটরি বাক্য দেখা যায়। এক্সক্লেমেটরি যে দেখা যায় সবার, এই যে কি দেখে বুঝবো? এই যে এক্সক্লেমেটরি চিহ্ন, তাহলে এক্সক্লেমেটরি বাক্য। তাহলে আমরা যদি এখন আমরা এটাকে ইনডাইরেক্ট করতে যাই, আগে আচ্ছা, একটা লোক আর একটা লোককে বলছে আর কি, একটা লোক মানে ফার্স্ট ম্যান সেকেন্ড ম্যানকে বলছে, তাহলে আমরা বলবো যে এখানে এ ম্যান, এর প্রথমটা যেভাবে সেভাবে লিখবো। উনি যেহেতু এক্সক্লেমেটরি বাক্য বলছে, কি বলছে স্যার? এক্সক্লেমেটরি বাক্যরে কি হয় স্যার? সেটার জন্য বলেন এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরো। তাহলে একজন যেহেতু জঙ্গলে হারিয়ে গেছে, আরেকজনকে দেখে খুশি হয়েছে না, হ্যাপি বলছে না, তাহলে হবে এক্সক্লেম উইথ জয়। তাহলে বলবো কি যে এক্সক্লেমড উইথ জয়, আনন্দের সাথে বললো। আর ইনভার্টেড কমার জন্য কি হয় দ্যাট। মনে আছে স্যার? এই এক্সক্লেমেটরিতে কি হয়? দ্যাট হয়, মুখস্থ করছিলে 4টা। সেট টুর জন্য হয় এক্সক্লেম উইথ টোল্ড, হয় না এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেমেটরিতে টোল্ড হয়। আর ইনভার্টেড কমার জন্য কি হয়? দ্যাট হয়। দিলাম দ্যাট, দেওয়ার পরে লক্ষ্য করে এখানে বলছে আই মাই, সরি ওরা প্রশ্নটা কি ছিল? ওটাই মানে এক্সক্লেম উইথ জয়, এই যে ওটা যেটা বলছে এটা আমি এক্সক্লেম উইথ জয় হিসেবে, এটা কিন্তু ফার্স্ট একটা ইম্পারেটিভ বাক্য, দুইটা এখানে, একটা ও বলছে আর হচ্ছে হাউ হ্যাপি আই এম টু মিট ইউ, এক্সক্লেমেটরি বাক্য বলছে দুইটা। কয়টা? ও যেটা বলছে এটার জন্য লিখলাম এক্সক্লেম উইথ জয় দ্যাট। এবার হাউ হ্যাপি আই এম টু মিট উইথ ইউ, এইটা কিন্তু আর একটা এক্সক্লেমেটরি। আমি বলছি এক্সক্লেমেটরি বাক্যকে যদি আমরা ইনডাইরেক্ট করতে যাই, আগে এটাকে সাজাই নিতে হবে। কিসে সাজাই নিব? অ্যাসার্টিভে। অ্যাসার্টিভে সাজানোর জন্য লক্ষ্য করো, এই প্রিপোজিশন থেকে বাদ দিতে হয়, প্রিপোজিশন থেকে ধরা হয় না। এক্সক্লেমেটরিকে সাজানো যে হাউ থেকে, কোন জায়গা থেকে বলেন? হাউ থেকে হ্যাপি আই এম, হাউ থেকে কি? তাহলে এটাকে যদি তুমি সাজাও, তোমার যে আনসারটা আসবে সেটা ওর কথাটা হবে এরকম যে অ্যাসার্টিভ করলে যে হাউ হ্যাপি আই এম। এবার এটাকে তুমি আবার 2 ভাগ করবা, কয় ভাগ করবো? 2 ভাগ। যে আই এম 1 ভাগ, হ্যাপি 1 ভাগ। এই আই এমটা আসবে সামনে আর হ্যাপিটা যাবে কোথায়? পিছনে। আর হাউ এর জন্য হবে কি? ভেরি। জানি তোমরা মোটামুটি। আচ্ছা, জানলে একটু দেখো, যদি আমরা এখন লিখতে যাই যে প্রথমে আই এমটা লিখবো, প্রথমে কোনটা লিখবো? আমি আবার বলতে, প্রথমে লিখবো আই এমটা, কোনটা লিখবো? তাহলে আই এম মানে হচ্ছে আইটা হচ্ছে কি? ওই ফার্স্ট পারসন, আমি লিখবো হি দিয়ে লিখবো যে ফার্স্ট ম্যান, ব্র্যাকেটে লিখে দিব কোন ম্যান? তারপরে যে এম ছিল, এম এর জন্য কি দিব? ওয়াজ। এম এর জন্য আমি কিন্তু বলছি যে অর্ধেক বাক্য আগে লিখতে হবে, আই এমটা আগে লিখবো। আমরা জানি এক্সক্লেমেটরিকে যখন অ্যাসার্টিভ করতে হয় সাবজেক্ট আর ভার্ব আগে আনতে হয়, জানো?
সাবজেক্টের ভাব কী করতে হবে, আর এই যেখানে হাউ হ্যাপি যেটা আছে এটাকে নিতে হবে পিছনে। হাউ হ্যাপির জন্য ভেরি হ্যাপি, হাউ হ্যাপির জন্য কি, আমি একসাথে কিন্তু দুইটা চেঞ্জ করতে হবে। আইটার জন্য লিখতে হবে হি, আর এমটার জন্য লিখতে হবে কি ওয়াজ। আইটার জন্য হি আর এমটার জন্য লিখবো ওয়াজ, হি ওয়াজ। হাউ এর জন্য কি লিখবো, ভেরি হ্যাপি। কি লিখবো স্যার আমরা, ভেরি হ্যাপি। মনে থাকবে তো? ফার্স্ট বাক্যে কারো ডাউট আছে? শিওর? আচ্ছা, এরপরটাতে যাই। আনফর্চুনেটলি আই হ্যাভ বিন লস্ট ইন দিস ফরেস্ট ফর 4 days। আমি 4 দিন আগে এই জঙ্গলে কি হারিয়ে গিয়েছি। এই বাক্যটা কে বলছে? ওই প্রথম ব্যক্তি। তাহলে ও অ্যাড করছে না তখন। আচ্ছা, এখানে বলছে আরেকটা কথা ছিল, এখানে লাস্টে কিন্তু মিট ইউ ছিল। এই ইউটা কোন ব্যক্তি? দ্বিতীয় ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি কোথায় ছিল? সাবজেক্টে, পসেসিভে নাকি অবজেক্টে? অবজেক্টে। তাহলে অবজেক্টে দ্বিতীয় ব্যক্তির জন্য কি লিখবো, হিম। কি লিখবো? এই যে ফার্স্ট বাক্যটা যদি বলি যে এক্সট্রিমুড জয় দ্যাট হি ওয়াজ ভেরি হ্যাপি টু মিট ইউ, বলছিল না? ইউ এর জায়গায় কি লিখতে হবে, হিম। কারণ আমরা জানি বাক্যে যদি সেকেন্ড পার্সন থাকে এটা দ্বিতীয় ব্যক্তি, আর ফার্স্ট পার্সন থাকলে প্রথম ব্যক্তি। কোথায় ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে। আচ্ছা, তারপরে কোনটা বলছে আমরা একটু লক্ষ্য করি। আনফরচুনেট। আচ্ছা, তারপরে যেটা বলছে স্যার এখানে কই, আনফর্চুনেটলি আই হ্যাভ বিন লস্ট ইন দিস ফরেস্ট ফর 4 days। আচ্ছা, এটাও কে বলছে? প্রথম ব্যক্তি। তাহলে অ্যাড করছে, এটা আমরা বলছি হি মানে ফার্স্ট ম্যান, অ্যাড ডেট দ্যাট, কারণ অ্যাসার্টিভ বাক্য না। আনফর্চুনেটলি আই হ্যাভ, আই থেকে ধরো, আই থেকে ধরলে এটা কি কোন কাজ হবে না, এটা হচ্ছে তোমার দেন বাট এরকম বলে না, এটা এক্সট্রা। দেন বাট এটার মধ্যে কী হবে, এটা এক্সট্রা। তবে তুমি বসায় দিতে পারবে দ্যাটের পরে। তুমি মেন ধরবে কোথায়, আই থেকে। তার মানে এটা কি অ্যাসার্টিভ বাক্য। দ্যাটস মিন যেহেতু অ্যাসার্টিভ বাক্য, তাহলে হবে কি অ্যান্ড অ্যাট ডেট দ্যাটও বলতে পারো, অথবা সাবজেক্ট দিয়ে আবার অ্যাট ডেট দ্যাটও বলতে পারো। তাহলে আমরা কি বলবো, অ্যান্ড অ্যাট ডেট দ্যাট নাকি এই সাবজেক্ট দিয়ে অ্যাট ডেট যাই বলে। এখানে বলছে কি দেখো, হি অ্যাট ডেট দ্যাট, সে আরেকটা অ্যাড করছে যে কি আনফর্চুনেটলি, আনফর্চুনেটলি হি, ওই যে এখানে আরেকটা লক্ষ্য করো হ্যাভ বিন আছে, এটাকে বলতে হবে কি হ্যাড বিন। এই তো শেষ, হি হ্যাড বিন। কই লিখবো, হি হ্যাড বিন লস্ট ইন দিস ফরে। ইন দিস থাকলে দ্যাট লিখতে হয়, দিস থাকলে কি লিখতে হয়, এটা হচ্ছে ওয়ার্ডের চেঞ্জ। যে এটা লিখতে হবে কি দ্যাট, এটা দিসের জন্য দ্যাট লিখতে হবে। যে ইন দ্যাট ফরেস্ট ফর 4 days। এই দুইটা বাক্যে কারো ডাউট আছে? শিওর? এবার দেখি আমরা তৃতীয় বাক্যটা, ক্যান ইউ হেল্প মি গেট আউট অফ দিস ফরেস্ট। এটা আবার প্রশ্ন করছে, তুমি কি এই ফরেস্ট থেকে বের হওয়ার জন্য আমাকে হেল্প করতে পারো? এটা কে? প্রথম ব্যক্তি বলছে। তাহলে একসাথে কটা বাক্য? তিনটা। তাহলে আবার বলবো যে অ্যান্ড দিব অথবা সাবজেক্ট দিয়ে লিখবো। এটা কি অ্যাডেড হবে নাকি আক্স হবে? কেন আক্স হবে? এটা প্রশ্ন করছে। দেখাও এটা কি করছে। তাহলে আমরা লিখবো যে তৃতীয়বার যেহেতু, তাহলে আমরা কি হি অ্যাগেইন আক্সড, হি অথবা অলসো আক্সড, হি যাই দাও। এখানে একটু তাকাও কি দিব আমরা, দেখি একটু কোথায় আমরা যদি এখানে কোথায় হারাই ফেলছি। হ্যাঁ, এই যে ফার্স্ট ম্যান মানে হি অ্যাগেইন আক্সড, সে আবার জিজ্ঞাসা করলো কাকে, ওই সেকেন্ড বার মানে হিমকে। এই হিমটা না দিলেও চলবে, এটা হি অ্যাগেইন আক্সড, সে আরও জিজ্ঞাসা করলো। আচ্ছা, কি দিয়ে শুরু করবো বলেন তো স্যার? ইফ কেন দিব? কারণ ক্যান একটা অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যদি প্রশ্ন করে তাহলে দিতে হয় ইফ। পেয়েছো? অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যদি প্রশ্ন করে কি দিতে হয়? আর যদি ডাবলস কোয়েশ্চন দিয়ে প্রশ্ন হয় তাহলে ডাবলস কোয়েশ্চন বসে দিতে হয়। তাহলে আমি এখানে দিব কি ইফ। কি দিলাম? এই যে ইফ দিলাম। ইফের পরে ইন্টারগ্রেটিভের বিষয়টা মনে রাখেন, তাকান ওইখানে দেখেন, এখানে কি দেখো, ইন্টারগ্রেটিভ সিস্টেম রয়েছে। সাবজেক্টটা আগে আসবে, ক্যানটা কই যাবে? পরে যাবে। তাহলে এই সাবজেক্টটা হবে কোনটা? হি, কারণ ইউটা আগে যাবে। ইন্টারগ্রেটিভে সবসময় অক্সিলিয়ারি ভার্বটা পরে যাবে, সাবজেক্টটা কই আসবে? আগে। তাহলে ইফের পরে ইউটাকে, ইউটা দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তির জন্য কি লিখবো? হি। হি লিখে পাশে লিখে দিবে এটা কি সেকেন্ড ব্যক্তি। তুমি এটা বলতেছে বারবার, ওইখানে দেখো, এখানে কি দেখো তুমি, ইফ হি। কি লিখবো আমরা? ইফ হি। কেন হিটাকে, এটা দ্বিতীয় ব্যক্তি, কারণ এখানে ইউ ছিল। ইউ কোন ব্যক্তি? সেকেন্ড ব্যক্তি। যে ইফ হি, আর এখানে ক্যানটা ভিতরে গিয়ে কি হবে? ক্যানটা ভিতরে কি হবে? কুড। যে ইফ হি কুড হেল্প, এই যে এখানে বলছে না হেল্প মি, হেল্প লিখবো। আর মিটাকে, মিটা প্রথম ব্যক্তি। রিপিটেড স্পিচের ভিতরে যদি ফার্স্ট পার্সন থাকে, কোন পার্সন থাকে? এটা হচ্ছে প্রথম ব্যক্তি। কোন ব্যক্তি? তাহলে এই যে মিটা, মিটা হচ্ছে এটা বাক্যটা যে বলতেছে, বাক্যটা বলতেছে কে? প্রথম ব্যক্তি। তাহলে আমরা লিখবো হিম লিখবো, ঠিক আছে, কিন্তু এটা কে, এটা ব্র্যাকেটে বলে দিব যে ফার্স্ট ম্যান। কোন ম্যান? ফার্স্ট ম্যান। ফর গেট আউট অফ দ্যাট, দিস ফরেস্ট থাকলে দ্যাট ফরেস্ট। এই যে আবার দিসের জন্য কি হয়েছে? দ্যাট হয়েছে, দ্যাট ফরেস্ট। এতটুকু শেষ। এরপরে দেখি
নো অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নিড টু বি সো হ্যাপি, না আপনার এত খুশি হয়ে লাভ নাই মাই ফ্রেন্ড, রিপ্লাইড দ্য অ্যানাদার ম্যান। দ্বিতীয় ব্যক্তি বলছে বন্ধু তোমার এত কি খুশি হয়ে লাভ নেই। ওকে একটা সম্বোধন করছে কি বলে, মাই ফ্রেন্ড বলে। আমি সম্বোধনের একটা বাক্য পড়াইছি কিন্তু, ঠিক আছে? যারা জানো তো জানো, যারা নতুন তারা ভিডিও দেখছো না। কাউকে যদি কোনো কিছু বলে সম্বোধন করা হয়, মাই সন্স ছিল ওইখানে, তখন এখানে লিখতে হয় অ্যাড্রেসিং এস। কি লিখতে হয়? অ্যাড্রেসিং এস। আচ্ছা এখানে অ্যান্ড আবার তুমি ইয়াটা বলছে এখানে কি বলছে, নো। প্রথমে শুরু করছে কি মাই ফ্রেন্ডটা তোর জন্য অ্যাড্রেসিং দেওয়া হয় যেহেতু অ্যাজ ইজ ফ্রেন্ড। তুমি এখানে দুইভাবে লিখতে পারো, আমি একটু বোঝাই দিই স্যার, একটু দেখাও, আমি দেখাই। এই বাক্যটা আছে না, এটা পরে আগে লিখবা অ্যাড্রেসিং। কি লিখবা? তোমরা যে নিয়মে শিখছো এটাতে যাও। অ্যাড্রেসিং কাকে অ্যাড্রেসিং করছে? হিম, মানে দ্বিতীয় ব্যক্তিকে অ্যাড্রেসিং হিম। হিম মানে হচ্ছে সেকেন্ড ব্যক্তিকে, ঠিক আছে? অ্যাড্রেসিংয়ের পরে যাকে অ্যাড্রেস করছে তাকে লিখতে হয় কোথায়? মাঝখানে। যাকে অ্যাড্রেস করছে তারা কই লিখতে হয়? এই যে তাকে অ্যাড্রেস করছে, অ্যাড্রেসিং হিম অ্যাজ, তাকে অ্যাড্রেস করছে কী হিসাবে? ফ্রেন্ড হিসাবে, FREND। অ্যাড্রেসিং হিম অ্যাজ ফ্রেন্ড, এটা আগে লিখে ফেলবা শুরুতে। কাউকে কোনো কিছু সম্বোধন করলে এটা কোথায় লিখতে হয়? শুরুতে লিখতে হয় যে অ্যাড্রেসিং হিম অ্যাজ ফ্রেন্ড। এখন তুমি তোমার মতো যদি বলো কি বলবা, যে এটাই বলবা যে এখন এখানে যাবো যে অ্যাড্রেসিং হিম অ্যাজ ফ্রেন্ড, তাকে ফ্রেন্ড বলে সম্বোধন করে এরপর বলবো যে হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। হি এই যে নোর জন্য নোটা কে করছে? ওই দ্বিতীয় ব্যক্তি, যে হি দিয়ে তুমি টু দিতে পারো, যে দ্বিতীয় ব্যক্তি। হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, সে নাবোধক উত্তর দিল। অ্যান্ড সেড দ্যাট, বলো অ্যান্ড। কারণ আমি বলেছিলাম যদি নো আর ইয়েসের পরে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট, অথবা রিপ্লাই ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট দেওয়ার পরে কী দিব? ওই যে অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নিড। তো এখান থেকে যদি আমরা লেখা শুরু করি, দেখো ওই যে অ্যান্ড সেড দ্যাট দেওয়ার পর আমরা যেটা লিখবো যে রিপ্লাই ইন দ্য নেগেটিভ, এটা তো আমরা উপরে লিখে ফেলছি, ঠিক আছে? এটা এখানে না, রিপ্লাই ইন দ্য নেগেটিভ, এই যে অ্যান্ড সেড দ্যাট পেয়েছো? ওরা যেটা এখানে লিখছে মাঝখানে, এটা আমরা লিখবো কোথায়? শুরুতে। অ্যাড্রেসিং হিম অ্যাজ হিজ ফ্রেন্ড, এটা কোথায় লিখবো? শুরুতে। এরপরে বাকি সব কিছু ঠিক থাকবে, যে এটা লিখবে যে রিপ্লাই ইন দ্য নেগেটিভ, যে দ্য আদার ম্যান রিপ্লাই ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট, অ্যান্ড কি সেড দ্যাট, যে হি এখানে বলছিল না ইউ, ইউ এর জন্য আমরা কী দেবো? হি। এই যে ইউ এর জন্য আমরা কী দেবো? হি। এই যে ডোন্ট থাকলে আমি বলেছিলাম ডিড নট দেওয়ার জন্য, কী দেবো? ডিড নট। বাকি যা আছে সব নিড টু বি সো হ্যাপি। এই অ্যাকচুয়ালিটা লেখার কোনো দরকার নাই, বাদ দিতে অ্যাকচুয়ালি দেন বাট এগুলো উঠে দিতে পারো। ওই এর আগে আনফর্চুনেটলি যেটা ছিল ওইটা বাদ দিতে পারতাম, সমস্যা নেই। নিড টু বি সো হ্যাপি। এরপর আরেকটা বাক্য বলছে কি, আই মাইসেলফ হ্যাভ বিন লস্ট হেয়ার ফর এ উইক, আমি এখানে এক সপ্তাহ ধরে আটকে আছি বা হারিয়ে আছি। তাহলে অ্যান্ড অ্যাট ডেট দ্যাট, আরেকটা অ্যাসার্টিভ বাক্য হলে অ্যান্ড অ্যাট ডেট দ্যাট লিখতে পারি, অ্যান্ড দিয়েও লিখতে পারি, নতুন সাবজেক্ট দিয়েও লিখতে পারি। অ্যান্ড অ্যাট ডেট দ্যাট, ওই যে আয়ের জন্য কী দেবো? হি। মাইসেলফের জন্য কী দিব? হিমসেলফ। হি হিমসেলফ, হি হিমসেলফ। তারপরে এখানে হ্যাভ ছিল না, হ্যাভের জন্য কী দিব এখানে? হ্যাড। হি হ্যাড বিন লস্ট, হেয়ার থাকলে দেয়ার, হেয়ার থাকলে কী দিব? দেয়ার ফর এ উইক। আশা করি বুঝতে পেরেছো সবাই, ক্লিয়ার? ওকে।